রংপুরের ব্যাপারটা কিন্তু আমাদের সরকারের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ আমি যেটা খবর পেয়েছি, ফেসবুকে এসছে, আমি তো নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের লোক তো আমি। তো ওইখান থেকে যে সমস্ত খবর শুনি যে ইসকনের লোকজন এবং এখানকার যারা মাইনরিটি কমিউনিটির লোক, তারা রংপুরে জমি কিনছে খুব। মানে যেটা চৈতালি বলেছে যে আমরা একটা হিন্দু প্রভিন্স করব। এখন চৈতালির কথাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্লিপ অফ টাং। উনি ওটা অত্যন্ত সরলীকরণ করেছেন। এটা কোনো স্লিপ অফ টাং না, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মানুষকে অভ্যস্ত করে দেওয়া যে আমরা ওটা আমাদের দরকার। তারপর রাম মূর্তি বানানো, এত বড় একটা রাম মূর্তি বানিয়ে ফেললো, সরকার কিছু জানে না, কিছু বললো না। এত বড় রাম মূর্তি নাকি ইন্ডিয়াতেও নেই। কূটনীতিকের অংশ হলো যে প্রত্যেক পক্ষকেই যারা মনে করবে যে তাদের সিকিউরিটি থ্রেট, তাদেরকে আমরা যেটা ইংরেজিতে বলি পেসিফাই করা অথবা আশ্বস্ত করা যে এই করিডোরটা পিওরলি একটা সিভিলিয়ান করিডোর, এটা কানেক্টিভিটি, ট্রেড এবং চলাচলের সুবিধা। কারণ আমি মনে করি যে আমাদের এই যে খালি একমাত্র ভারত ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, এটা তো আমার কাছে একটা অসহনীয় অবস্থা লাগে। কারণ আমাদের এখন চিকিৎসার জন্য ছোটখাটো ব্যবসাদারি যে ভিসা করার সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক গিয়ে যে লাইন দিয়েছে না, আমাকে একজন বলছিল দেখেছেন কিরকম সবাই মিলে লাইন দিয়েছে। আমরা খবর নিয়ে দেখেন ওগুলো সব গাউছিয়ার ব্যবসাদার, ওই যে ছোট ছোট দুল, হ্যাঁ দুল, নানা রকম ছোটখাটো জিনিস। হ্যাঁ, এরা করে কি ওই কলকাতা একটা বাজার আছে না, বড় বাজার, বড় বাজারে সস্তা এগুলি বাল্কে কিনে আনে, কিনে এনে এখানে খুচরা বিক্রি করে। এটা ওদের লাইভলিহুড। এবং এটার জন্য কিন্তু দুই দেশের মধ্যে একটা কানেকশন আছে, ওইখানকার বিজনেসের লোকদেরও কানেকশন আছে, এদের সঙ্গেও আছে। তো এটা হলো রুজি রোজগারের ব্যাপার। তা আমরা যদি আর একটা করিডোর পাই যে ইউনান প্রদেশে আমরা যেতে পারবো কুনমিঙ্গে, তাহলে আমরা চিকিৎসার জন্য যেতে পারি, আমরা ট্যুরিজমের জন্য। ইউনান প্রদেশ কিন্তু খুব সুন্দর, আমি গেছি ওখানে। ওখানকার ন্যাচারাল বিউটি প্লাস কিছু দর্শনীয় স্থান আছে যেগুলি আপনার ওয়ার্ল্ড হেরিটেজ প্র্যাকটিক্যালি। তারপরে ওখানে চাইনিজরা দুটো হসপিটাল খুলেছে, হসপিটালগুলিতে নাকি তারা বাঙালি ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চিকিৎসার জন্য। আমরা ওখানে চাইনিজ চিকিৎসা তো খুবই উন্নত মানের চিকিৎসা, সেখানে আমরা চিকিৎসার জন্য যেতে, সব জায়গায় আমরা নিজের দেশের উন্নতি করি যাতে চিকিৎসার জন্য কোথাও যেতে না হয়। তবু তো লোকে যায়, যে কোনো কারণই হোক, মানুষ সেকেন্ড ওপিনিয়নের জন্য যায় অনেক সময়, তো চিকিৎসার জন্য যেতে পারে। আর যখন আপনার বুলেট ট্রেন থাকবে তখন নাকি আমি শুনেছি যে 8-10 ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে। মালামাল নিয়ে গেল, কত ছোট ছোট আমাদের যেদিকে এসএমই বলে, ক্ষুদ্র উদ্যোক্তা, তারা তাদের মালপত্র নিয়ে যাবে, বিক্রি করবে। ওখান থেকে যেরকম গাউছিয়ার ব্যবসায়ীরা যাচ্ছে, ওরকম যে ব্যবসা করবে। সমস্ত বিশ্ব এখন জিওপলিটিক্যাল গেমের থেকে বেরিয়ে আসছে, মোরাললেস বেরিয়ে আসতে চাচ্ছে। এবং সত্যিকার বলতে কি, চাইনিজদেরও কিন্তু ভবিষ্যতের পৃথিবীটার যে তাদের যে স্বপ্ন বা ভীষণ, এটা কিন্তু তাই। তারা বলেছে যে কোনো দেশের কি আদর্শ নিয়ে তারা কি করছে, তারা কি সরকার চালাচ্ছে, কিন্তু যে যখন ট্রেড এবং ইনভেস্টমেন্ট এবং কানেক্টিভিটি এবং প্রযুক্তির যখন না লেনদেন হবে, তখন সেই দেশ উন্নতি, মানে অর্থনৈতিকভাবে উন্নতি করতে বাধ্য। চাইনিজরা একটা বড় এক্সাম্পল দিতে হবে যে পৃথিবীতে কোনোদিন আজ পর্যন্ত এত সংখ্যক লোককে এত অল্প সময়ের মধ্যে দারিদ্র সীমার থেকে উপরে নিয়ে আসতে পেরেছে। চাইনিজরা এটা করেছে। কিন্তু এখানে বহিঃশক্তির কিছু অসুবিধা আছে। এখন এগুলি আশ্বস্ত করতে পারবেন কিনা আমাদের সরকার, আমাদের তো প্রাইম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, ওনার তো শুনেছি আপনার আমেরিকার সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে।
তারপরে উনি চীনের সঙ্গে যোগাযোগ আছে। সুতরাং এভাবে তারা আশ্বস্ত করতে পারবে কিনা আমি জানি না। যদি এই দুটা আমি বলবো হার্ডল, বাধা দূর করতে পারে, তাহলে আমি বলবো যে তারেক রহমানের এই ট্রিপটা চীনের একটা ঐতিহাসিক সফর বলে বিবেচিত হবে। আর যদি এই দুটা হার্ডেলকে ওভারকাম করতে না পারে, তাহলে আমাদের যে গতানুগতিক সম্পর্ক ছিল, ওই লোন নেওয়া, ওই ট্রেড, কিছু ট্রেড, ইনভেস্টমেন্ট যদি কিছু আছে ভালো হবে, ইনভেস্টমেন্ট আসতো না। ওদিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিছুটা হয়তো আমরা সুফল ভোগ করতো। রংপুরের ব্যাপারটা কিন্তু আমাদের সরকারের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ আমি যেটা খবর পেয়েছি, ফেসবুকে এসছে, আমি তো নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের লোক তো আমি, তো ওইখান থেকে যে সমস্ত খবর শুনি যে ইসকনের লোকজন এবং এখানকার যারা মাইনরিটি কমিউনিটির লোক, তারা রংপুরের জমি কিনছে খুব। মানে যেটা চৈতালি বলেছে যে আমরা একটা হিন্দু প্রভিন্স করব। এখন চৈতালির কথাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্লিপ অফ টাং। উনি ওটা অত্যন্ত সরলীকরণ করেছেন। এটা কোনো স্লিপ অফ টাং না, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মানুষকে অভ্যস্ত করে দেওয়া যে আমরা ওটা আমাদের দরকার। তারপর রাম মূর্তি বানানো, এত বড় একটা রাম মূর্তি বানিয়ে ফেললো, সরকার কিছু জানে না, কিছু বললো না। এত বড় রাম মূর্তি নাকি ইন্ডিয়াতেও নেই। আর যখন ওই রাম মূর্তিটা আমার একজন জিজ্ঞাসা করেছিল যে মাইনরিটি কমিউনিটির লোকরা তাদের দেবতার মূর্তি বানাবে, কিন্তু দেবতার মূর্তি তো মন্দিরে থাকার কথা, মন্দিরের ভিতরে থাকার কথা। আপনি যখনই একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসকে, যেমন রাম মূর্তিকে নিয়ে আপনার বাইরে করেছেন, মন্দিরের বাইরে, এখন তো সিঞ্চটা সরকারের খাস জমি দখল করে করা হয়েছে। তো খাস জমি দখল করে ওখানকার ডিসি কি করছিল? ডিসিকে তো জবাব দিয়ে তার মধ্যে আনতে হবে। আর সরকার যদি সব ব্যাপারে এত নরম হয়ে থাকে, আমি ধরি মাছ না ছুঁই পানি, তাহলে তো আপনার ইন্ডিয়াও চোখ রাঙাবে, আমেরিকাও চোখ রাঙাবে, মিয়ানমারও চোখ রাঙাবে, সবাই চোখ রাঙাবে। দুর্বল ব্যক্তিকে তো সবাই চোখ রাঙায়। তো রাষ্ট্র যদি এত দুর্বল হয় যে একটা খাস জমিটার এই যে মূর্তিটা তারা তৈরি করলো বাইরে, এটা তো একটা সোর্স অফ একটা কমিউনাল হারমোনির এগেনস্টে যাবে। কারণ কত রকমের লোক আছে, যাওয়ার সময় মূর্তিটার গায়ে একটা ঢিল মারলো, অথবা একটু পেইন্ট ছুঁড়ে মারলো। এই হিন্দু মুসলমান আমাদের ধর্মীয় উপাসনায় তারা আঘাত করেছে, এই বলে একটা মানে গন্ডগোল লাগিয়ে যেত। আমাদের সরকার কি করছে? আর স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলে যে এটা স্লিপ অফ টাং? উনি জানেন না যে মূর্তি তৈরি হচ্ছে চৈতালির বোন। কিন্তু একবার আমি চৈতালির বোন, ওনার নাম কি জানি এখন ভুলে যাচ্ছি, সে কিন্তু ট্রাম্পের কাছে নালিশ দিয়েছিল। সেইখানে গিয়ে সে ট্রাম্পের হাত ধরে বলেছিল 1 কোটি হিন্দু ডিসঅ্যাপিয়ার করেছে বাংলাদেশ থেকে, মানে তোমরা আসো এখানে। উদ্দেশ্যটা কি? বাংলা তো আমরা ভাগ করিনি, বাংলা তো ভাগ করেছে উচ্চ বর্ণের হিন্দুরা, যারা ব্রাহ্মণ, যারা এখানকার জমিদার ছিল, তারা সব কলকাতা বেসড ভদ্রলোক ছিল, তারাই কিন্তু বাংলা ভাগ করেছে। কারণ বাংলা কিন্তু একত্র রাখার চেষ্টা সোহরাওয়ার্দী, আবুল হাসেম, তারপরে শরৎ বসু, ওদিক থেকে এরা চেষ্টা করেছিল যে বাংলাটা যেন এক থাকে, ইন্ডিয়ার মধ্যেই থাকবে কিন্তু এক। কিন্তু এটাকে হিন্দু মহাসভার যে সমস্ত লোকজন, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বেশিরভাগ ব্রাহ্মণ উচ্চবর্ণের হিন্দুরা, তারা বলেছিল ইন্ডিয়া ভাগ হোক আর না হোক, বাংলাকে ভাগ করতেই হবে। কারণ বাংলা যদি ভাগ না হয়, এখানে মেজরিটি মুসলিম, আমরা মুসলিমদের শাসনে, ডেমোক্রেসি হলে তো মুসলিমরা শাসনে আসবে। কিন্তু এটাও খুব খোরা যুক্তি, সবসময় যে মুসলিমরাই আসবে তা তো না। আপনার পার্টি বেসিসে হবে, কারা কোন ইস্যু নিয়ে পার্টি করবে। সেকুলার পার্টি হতে হবে, কমিউনিস্টরা থাকবে, কিছু র্যাডিক্যাল পার্টি থাকবে,
ওইখানে সবাই যে সবসময় যেখানকার মুসলিমরা রাজত্ব করবে সেটা তো নির্ভর করতো আপনার সেখানকার রাজনীতি কিভাবে চলবে। যাই হোক, তারা ভাগ করলো, ভাগ করার পর দিন থেকে শুরু করলো এপার বাংলা ওপার বাংলা। এতই যদি তোমার দরদ থাকে এপার বাংলা ওপার বাংলা, তো তুমি ভাগ করলে কেন? দেখেন না, দীনেশ ত্রিবেদী এসে বললো যে এই যে ইন্ডিয়ান হাই কমিশনার যিনি এসেছেন, বললো না এই মাটি এই আকাশ এই বাতাস, কিন্তু পানির কথা তো বললো না। আমাদের পানি এক, উনি তো বললো না যে একটা পানি আমাদের এক। তো পানি ছাড়ো, আমাদেরকে গঙ্গার পানি আটকে দিয়েছো তুমি, তিস্তার পানি আটকে দিয়েছো তুমি, 54টা নদীর উপর বাদ দিয়ে রেখেছো, আর বলছো আমরা সব এক। তার মানে কি আগের জমিদারিটা ফেরত পেতে চাও? কারণ পূর্ব বাংলা তো ওদের জমিদারি ছিল। 200 বছর পূর্ব বাংলায় সিংহভাগ জমিদার ছিল উচ্চ বর্ণের হিন্দুরা, যারা এখান থেকে রোজগার করে নিয়ে যেয়ে কলকাতায় বসবাস করতেন।